বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনারা আজকে ডেইলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন। ফ্রন্ট পেজটা দেখলে দেখবেন যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক, শ্রমিক, মানুষের উপরে উঠে বসে আছে। আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে, আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকা নিয়ে পাচার করে দিচ্ছে। এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে পড়েছে, আপনার করাপশন, দুর্নীতি হচ্ছে, তার ক্রোকোডাইল কুমির, তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স। খুবই চমৎকার একটা কার্টুন। এই কার্টুনটা আপনারা দেখবেন, তাহলেই বলা হয়ে যাবে। বাজেট সম্পর্কে ধারণাটাই হয়ে যাবে। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরের বরাদ্দ সবচেয়ে বেশি। এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে, কিন্তু সেই অবকাঠামোতে আপনার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মিশনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মিশনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। এই যে একটা ভয়াবহ অবস্থা। কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব বলে তো কোনো লাভ হবে না। যদি আমরা এই ভয়াবহ দানব একটা মনস্টার, একবারে পুরোপুরি মনস্টার, সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোন বিপ্লবে কাজ হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই সরকার, যেটা আমাদের মিন্টু ভাইও বলেছেন, মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো, তৈরি করা, যত পরিশ্রম করা আছে সব তৈরি করা। তো আপনি কার উপরে বলে আপনি প্ল্যানিং করবেন, যা করবেন সবই তো ভুল আসবে, ভুল হচ্ছে তাই। আমার কথা নয় তো, আপনি দেখুন যে আগে আমাদের একজন ভাই বললেন যে বেনজির বাজেট, বেনজির তো সব দিক দিয়ে। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সবকিছুই বেনজির। তাই আমাদের শেষ কথা যেটা হচ্ছে যে সবাইকে জেগে উঠতে হবে। আপনারা সবাই শিক্ষিত, অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনারা একটাই কাজ আপনাদের হওয়া উচিত আমি মনে করি। আপনারা তো রাস্তায় নেমে লড়াই করতে পারবেন না, যুদ্ধ করতে পারবেন না, কিন্তু আপনাদেরকে যে তরুণ প্রজন্ম তাকে জাগিয়ে তুলতে হবে। আমি জানি খুব কঠিন কাজ, কাজের মধ্যে এইসব কথা বলে তার পরের দিন আপনি নাই, ইউ আর নট দেয়ার, কিন্তু এর মধ্যেই কাজটা করতে হবে। এর মধ্যেই আপনাকে মানুষকে জাগিয়ে তোলার জন্য যা কিছু করা দরকার সেটাই করতে হবে, যদি আমাদের দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। দেখেন, গণতন্ত্রের ন্যূনতম যদি থাকে তাহলেও কিন্তু মানুষ একটা পথ পায়। ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন, যেখানে ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা 400 বেশি আসন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারা তাদেরকে কিছু লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা, সেটার দিকে তারা এগিয়ে যাবে। ভারতের মানুষ কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে তাদের রুখে দিয়েছে, তাদের রুখে দিয়েছে। এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ, এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থে ইনস্টিটিউশন ডেভেলপ করার লাভ। একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে সেখানে, আমাদের সবকিছু হয়ে দিয়েছে, কিচ্ছু রাখেনি। নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা তাকে নষ্ট করেছে, আপনার প্রেসের মিডিয়ার যে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে, আমলাতন্ত্রকে পুরোপুরিভাবে কক্ষিগত করেছে, কোথাও কিছু অবশিষ্ট রাখেনি। এই ধ্বংসাবশেষ থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। আমাদের সামনে তো নদী আছেই, আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব,
আমাদের নেত্রী দেশপ্রেমিক খালেদা জিয়া, তিনিও কিন্তু 9 বছর সংগ্রাম করে ধ্বংসযুদ্ধ থেকে জেগে উঠেছিলেন ফেরেক পাখির মতো। আজকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগ্রাম করছি, লড়াই করছি, এবং আপনি লক্ষ্য করে দেখবেন কেউ কিন্তু হতাশ হয়নি, কেউ দল ছেড়েও যায়নি, আমাদের দল কেউ ছেড়ে চলে যায়নি এবং সেটা যাবেও না, কারণ আমরা একটা সত্যের পথে, ন্যায়ের পথে আছি। আজকে সেই জন্যই আমার যে এই সেমিনারের শেষে আমার যে আবেদন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করে তার আদর্শকে বাস্তবায়িত করতে হবে। দেশপ্রেমিক খালেদা জিয়া এই পতাকা তুলে ধরেছিলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী যে পতাকা জিয়া রহমান কাছ থেকে পেয়েছিলেন, সেই পতাকাকে তারেক রহমান তুলে ধরেছেন। আমাদের দায়িত্ব হবে সেই পতাকা যেন প্রতিষ্ঠিত করতে পারি, মানুষকে জাগিয়ে তুলতে পারি এবং দানবকে উৎখাত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি। বাস্তব কাহিনী, কোনো কিংবদন্তি না, কাহিনী, সত্য কথা। আমি সেখানে বলছি যে ওনার যে অবদান, সে অবদান অস্বীকার করলে আমরা সত্যকে অস্বীকার করা হবে। এই যারা ওনাকে অস্বীকার করে, আমি তো বলি যারা তাকে অস্বীকার করে, তারা স্বাধীনতাকে অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে। এই মানুষটিকে অল্প সময়ের মধ্যে তিনি ফারাক্কা চুক্তি করেছেন এবং মানুষের বহিষ্কার করেননি, তার সঙ্গে সুসম্পর্ক রেখেই কিন্তু সেদিন তিনি সেটা আদায় করেছিলেন। তার দাবির কারণে তিনি ইউনাইটেড নেশনস থেকে ফারাক্কা দাবি তুলেছিলেন, কোনো হিসেবের কারণ নেই। এগুলো বাস্তবতা। আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে ইরান ইরাক যুদ্ধ হচ্ছিল, তখন তার মধ্যস্থতার জন্য যে কমিটি করা হয়েছিল, আর কুচ কমিটি, তার সদস্য হিসাবে তাকে মনোনয়ন করা হয়েছিল। শুধু তাই নয়, সার্কের যে ধারণা, এই যে সাউথ ইস্ট এশিয়া নিয়ে যে দেশগুলো, সেই দেশগুলো একটা সহযোগিতা দরকার, সেই সহযোগিতায় একমাত্র ভারত মরণি করবে, সে না করে সকলকে নিয়ে করার যে চিন্তা ভাবনা, সেটা উনি এনেছিলেন, তাকে শুরু ছিল। ওই জন্য পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই বড় দেশটি সেই সার্কটাকে অকেজ করে দিল, তার অংশগ্রহণ করে দিয়েছে। এটাই হচ্ছে মূল কথাগুলো। আজকে অর্থনীতির যে ভিত্তি, সেই ভিত্তি তিনি করেছেন। যাই হোক, এখন যে কথা দিয়ে শেষ করতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যতই খারাপ করে দেখা যায়, তাকে খারাপ করে দেখার কোনো কারণ নেই, তাকে খারাপ করতে পারবেও না, এটা সম্ভব না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে খারাপ করতে গেলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি একটা কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর একটা কথা নিয়ে বলতে চাই। উনি কিউবার মুক্তির জন্য সংগ্রাম করছিলেন, লড়াই করছিলেন। সেই লড়াই করতে তিনি একবারে গ্রেফতার হলেন, অ্যারেস্ট হয়ে গেলেন। তখন তার বিচার হচ্ছিল, বিচারে তাকে 12 বছর কারাদণ্ড দেওয়া হলো। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, কন্ডেম মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল হ্যাভ কম। তখন এখন আমাকে দিতে পারো, ইতিহাস আমাকে দান করবে। সেই ফিদেল ক্যাস্ট্রো 90 বছর কিউবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন, কেউ বলতে পারেন তাকে এখন পর্যন্ত। কিউবা এখনো আমেরিকার পেট্রোলিয়াম একমাত্র দেশ যে সমাজতন্ত্র নিয়ে টিকে আছে, এটা হচ্ছে বাস্তবতা। তাই প্রেসিডেন্ট যাকে খাটো করে দেখাতে চাইলেই না করতে পারবে না, সম্ভব না। আমাকে আমাদের প্রেসিডেন্ট সাহেব